সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ সকালবেলাতে হাজির হয়ে গেলাম সাইমা ব্লগ হিস্ট্রিতে। আসলে আমরা সাইমা নামটা দিয়েছি, ব্লগ হিস্ট্রিটা দিই নাই। আমাদের মেয়ের নামে আমরা চ্যানেলটা খুলছি। ভবিষ্যতে হয়তো আমাদের মেয়ে চ্যানেলটা চালাবে, সেই জন্য আমরা চ্যানেলটা খুলছি। তো আজ সকালবেলা উঠে আমরা কিন্তু নাস্তাটা বানাই, আজকে আমরা অন্য ধরনের একটা খাওয়ার চেষ্টা করতেছি। আমরা যেহেতু মানুষ দুইজন, আমরা দুইজনে আছি, আমার মেয়ে, আমি আর ওনাকে তো আমরা দেখতেই পারছেন ভিডিওর মাধ্যমে। আমরা এই তিনজন নিয়ে আমাদের সংসার তো দেখতেছেন। আজকে কিন্তু আমরা যে নাস্তাগুলো বানানোর কথা সেটা বানাই না। আজকে আমরা কিন্তু বিস্কুট খাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। দেখেন, পানি দিয়ে বিস্কুট খাবে। আমি কিন্তু এখানে খাই না, আমি দোকান থেকে খেয়ে এসেছি। তো ও বলতেছে ওনাকে শাস্তি দিচ্ছে, কারণ উনি আজকে নাস্তাটা বানায় নাই, সেজন্য ওনাকে আজকে বিস্কুট খাওয়াই রাখতেছি। তো কেন না বিস্কুট নাস্তাটা বানাও না তুমি? আমি কি তোমার ঘরে সাকর একদিন ছুটি থাকে না, মানুষ সাকর খায় তো ছুটি দেয় একদিন। এটা তো যে জীবনে চলে এসেছে সেই জীবনে আর ছুটির মতো মনে হচ্ছে কোনো সুযোগ নেই। মাঝে মাঝে বানাবো না, ছুটি নেব। ছুটি নিলে তুমি ওইভাবে খেতে হবে বিস্কুট আর পানি দিয়ে। অবশ্য আমাদের দোকানটা কিন্তু একটু দূরে রয়েছে, সেই জন্য কিন্তু পানি দিয়ে খেতে হচ্ছে। দোকানটা কারণে আমরা চা আনতে পারি না। তবে চাটা বানালেও পারতো, কিন্তু একজন তো, সেজন্য কিন্তু নিজে বলতেছে বানাবো না, আলসির কারণে। দেখুন মেয়েরা কতটা আলসি হলে একটা চা বানায় খেতে পারে না, পানি দিয়ে খাচ্ছে। সবার জন্য বানায়, সবার জন্য, সবার জন্য বানায়, নিজের জন্য স্যাক্রিফাইস করে না। বিস্কুটটা খাচ্ছ তো। আসলে আমাদের রুম, আমি এখন খাবো না, আমি খেয়ে এসেছি। মানে পরে খাবা আবার? হ্যাঁ, আমি দোকান থেকে খাই এসছো না? খেয়ে আসছি, আমি এখন খাবো না, আমার এখন ক্ষুধে নেই। এখন খাবা না মানে পরে খাবা? পরে খাবো। আমাদের রুমটা কিন্তু একটু ছোট। আমরা যে দেখতেছেন রুমটা, এটা আসলে একটা কিচেন রুম। এখানে একটা কিন্তু আমরা খাট দিয়েছি থাকার জন্য। আর আপনাদেরকে দেখাবো, আমরা আসলে প্রত্যেকটা রুম কিন্তু ক্লিয়ার করতে পারি না। আসলে আমরা মধ্যবিত্ত, সেজন্য কিন্তু রুমটা ক্লিয়ার করার জন্য যে চেষ্টা করছিলাম হয় নাই। তারপরও সাধ্যের মধ্যে যতটুকু রয়েছে ততটুকু চেষ্টা করতেছি ভালো থাকার জন্য। আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের ঘরে কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত, এরপরে কিন্তু সাধ্যের মতো ভালো থাকার জন্য যে চেষ্টা করতেছি, আরও ভালোর জন্য আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা কি বলে, এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনারের মধ্যে আমরা থাকতেছি। এটা ছোট্ট রুমের মধ্যে কিচেন রুম। এটা আমরা চেষ্টা করব প্রত্যেকটা রুমের মধ্যে আমরা এয়ার কন্ডিশন লাগানোর জন্য। তো এয়ার কন্ডিশনটা কিন্তু ওয়ালটন কোম্পানির নিয়েছি, ওয়াইফাই কানেকশন। এটাকে দেখতে পাচ্ছেন, ওয়াইফাই কানেকশনটা রয়েছে। এটা বাংলাদেশ না, শুধু পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এটাকে কন্ট্রোল করা যায় মোবাইলের মাধ্যমে। তো আমরা ওইরকম একটা এয়ার কন্ডিশনার নিয়েছিলাম ওয়ালটন কোম্পানি। এটা বাংলাদেশি কোম্পানি। আমাদের ঘরের মধ্যে যতগুলোই প্রোডাক্ট রয়েছে আমরা ওয়ালটন কোম্পানির প্রোডাক্টগুলো ইউজ করি, কারণ আমরা বাঙালি, আমরা বাংলাকে ভালোবাসি, সেজন্য আমরা ওয়ালটন কোম্পানিটা পছন্দ করি। তো এটা এই 1 টনের এসি। 1 টনের এসি মূলত 100 স্কোয়ার বা 120 স্কোয়ার জায়গার মধ্যে পারফেক্ট। তো আমাদের রুমটাও কিন্তু এরকম, সেজন্য আমরা কিন্তু এটা নিয়েছি। তো এটা কিন্তু আমরা আসলে নগদ টাকা দিয়ে কিনি না, আমরা কিন্তু কিনেছি এটা কিস্তির মাধ্যমে। কিস্তিটা প্রতি মাসে আপনারাও নিতে পারবেন। আপনাদেরকে একটা সাজেস্ট করি, যারা এই এয়ার কন্ডিশনার নিতে ইচ্ছুক, আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন। ওয়ালটন এয়ার কন্ডিশনারটা আপনারা যদি 1 টনের নেন, তাহলে আপনারা নিতে পারবেন 48,000 টাকার মধ্যে। আপনারা কিন্তু কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন। প্রতি মাসে আপনাকে 3,000 টাকা দিলে চলবে। তো যারা নিতে ইচ্ছুক 3,000 টাকা ব্যয় করে অবশ্যই আপনারা 1 বছরের মধ্যে শোধ করে দেবেন। ডাউন পেমেন্ট আপনাকে দিতে হবে 8,000 টাকা। 8,000 টাকা দিলে আপনারা কিন্তু এই ওয়ালটন এসিটা আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। তো আসলে আমাদের এলাকায় আজকে কয়দিন ধরে কিন্তু বৃষ্টিটা অনেকভাবে হচ্ছে।
দেখতেছেন আমাদের ঘরের মধ্যে ভিতরে যে ভয়াবহ অবস্থা বন্যার কারণে কিন্তু আমাদের ঘরের ভিতরে দিয়ে হাঁটাচলা করা লাগতেছে, কারণ এখানে একটা খাট দেখতেছেন, খাটটাও কিন্তু একবারে পানির কারণে নষ্ট হয়ে গেছে। এখনো কিন্তু আবার সাইমিয়া চলে এসেছে। উনি যাদের এরকম একটা মেয়ে রয়েছে তারা বুঝতে পারেন কতটা যন্ত্রণার মধ্যে থাকেন। হ্যাঁ, ও কখন কি যে দেখে, কখন কি যে চায়, এটা কিন্তু কেউ বলা যায় না। আসলে আমরা যারা মধ্যবিত্ত লোক রয়েছি, আমরা অনেকে এরকমে আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করে বড় করেছে, অথচ আমরা বড় হয়ে কিন্তু আমাদের মা বাবা তাদেরকে আমরা কিন্তু ভুলে যাই। কেননা আমরা মধ্যবিত্তর কারণে আমরা কিন্তু আমাদের যে আয়টা রয়েছে সে আয়টা কিন্তু আমরা করতে পারি না। সেজন্য কিন্তু আমাদের অনেকগুলো ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার কারণে, বিয়ে শাদী করার কারণে কিন্তু অনেকের মা বাপকে আমরা দেখতে পাই না। মধ্যবিত্তের কারণে কিন্তু অনেকে মা বাবাকে দেখতে পারে না। তো ওনাকে বলবো আসলে আমরা মধ্যবিত্ত কারণে যে মা বাবা অনেকে দেখতে পারে না, তো সেজন্য তুমি কিছু বলবা কেন মা বাবাকে আসলে আমরা যে স্বল্প আয়ের কারণে কেন দেখতে পারি না, বা আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেলে মা বাবাকে কেন আমরা অবহেলা করি। সেজন্য তুমি দুই চারটা কথা বলো। তুমি যেহেতু এখন ইয়ং বয়সে রয়েছো, এই বয়সের মেয়ে রয়েছো, তুমি একটা পুত্র বুদ্ধি হয়ে এই এলাকার মধ্যে এসেছো, বলো। আসলে আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না, উনি চাচ্ছে যে ওনার হাতে যে মাইক্রোফোনটা ওটা থাকার জন্য, তো আমার হাতে তো নেই, সেজন্য কিন্তু বলতে পারতেছি না। গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমাকে প্রশ্ন করা হয়েছে, বুয়া সাংবাদিক আমাকে প্রশ্ন করছে, আমার জামাই আমাকে প্রশ্ন করছে যে আবার আপনারা তো অনেকে জামাই বলতেছি, সেজন্য আবার অন্যটা মাইন্ড করবেন, সরি আমার স্বামী বলবো, মাফ করে দিবেন। আর আমার স্বামী আমাকে প্রশ্ন করছে কি মা বাবাকে মধ্যবিত্ত পরিবাররা একটু অবহেলা করে কেন? মূল প্রশ্ন তো এটাই। এটার আগে আমি বলবো যে হচ্ছে যে কি যারা বিত্তশালী, মানে যারা চলতে পারতেছে, কিছু জমা আছে, আবার কিছু দিয়ে চলতে পারতেছে, সুন্দরভাবে চলতে পারতেছে, তারা কিন্তু মা বাবাকে সময় দিতে পারতেছে না, কিন্তু সবকিছু দিচ্ছে। সবকিছু দিয়ে এটা মানে ভালোবাসে এটা নয়, তারা মা বাবার সাথে সুন্দর একটা মুহূর্ত কাটাইতে পারে না। যারা বিত্তশালী তারা হ্যাঁ তাদের দায়িত্ব পালন করতেছে, টাকা পয়সা বা আসবাবপত্র যা লাগে সেসব জিনিস দিয়ে। তো আর যারা হচ্ছে যে কি নিম্ন, তারা মা বাবাকে না পারে রাখতে, না পারে ফেলে দিতে, কারণ এটা তো মা বাবা, ফেলবে কিভাবে? তারা একভাবে না একভাবে তাদের পরিস্থিতি বুঝে, কিন্তু এমন আছে যে মা বাবা নিজের থেকে বুঝে চলে যাচ্ছে কোথাও, আর তারা হয়তো বিয়ে করতেছে না, বা এমনই পরিস্থিতির কারণে বিয়ে হচ্ছে না। কারণ অনেকে বলে যে কি তারা মানে ছেলেটা উপযুক্ত হয় নাই, নিজে খেতে পারতেছে না, বিয়ে করবে কিভাবে, এভাবে করতে করতে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে যে যারা নিম্ন স্তরে তারা হচ্ছে যে কি বিয়ে বাবা মা মৃত্যুর পরে করতেছে। বিশেষভাবে আমি অনেক ক্ষেত্রে এটা দেখছি, যারা টাকা পয়সা নেয় তারা, তাদের ক্ষেত্রে এমন হচ্ছে। আর যারা মধ্যবিত্ত তারা হচ্ছে যে কি উভয় দিকে চাপ পড়ে যায়। যখন তাদের একটা সংসার আসে, সংসার আসার আগে হচ্ছে যে কি তারা ঠিকই থাকে, তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে ভালোই, তাদের মনে হয় না তাদের জীবনে কোনো ফেরা আছে, তারাই ঠিক, তারা বেস্ট, এটা তাদের মনে হয়। কিন্তু যখন ওরা বিয়ে করে বউটাকে ঘরে নিয়ে আসে তখনও মনে হয় না, তখনও তাদের কাছে ঝামেলাটা উঠে না কাঁধে। কিন্তু যখন একটা সন্তান হয়ে যায়, দুইটা সন্তান হয়ে যায়, তখন তাদের দায়িত্বটা বাড়ি যায়। দায়িত্ব বাড়ার কারণে তাদের একদিক কুলে আনতে গেলে আরেক দিকে শর্ট খায়, আরেক দিক কুলে আনতে গেলে আরেক দিকে শর্ট খায়, তারা ফিতাটা টানিয়ে আনতে পারে না। সন্তানের দিকেও দেখতে হয়, বাবা মায়ের দিকে দেখতে হয়, স্ত্রীকেও দেখতে হয়, নিজের দিকে খেয়াল রাখার কথা মানে ভুলে যায়। তো আর আমার মনে হচ্ছে না আর এখানে কিছু বলতে হবে, যা বোঝার আপনারা বুঝছেনই। যখন প্রত্যেকটা আমাদের বাবা মাও আমাদেরকে কিন্তু দায়িত্ব নিয়ে বড় করছে, একটা মায়া মহাব্বত কাজ করে যখন একটা সন্তান হয়, এটা কিন্তু বাচ্চা হওয়ার আগে বোঝা যায় না, বাচ্চা হওয়ার পরে বোঝা যায়। তখন যারা আপনার সন্তানরাই আপনাকে ভুলে যাবে ধীরে ধীরে, কারণ তাদেরও একটা দায়িত্ব বেড়ে গেছে, তাদেরও একটা মায়া মানুষ হয়ে গেছে। একে একে যখন বাচ্চারা বড় হয়ে যায়, তাদের দায়িত্ব, তাদের পিছনে খরচ অনেকটাই বাড়ে যায়, তখন বাবা মা নিজের সন্তানদেরকেই স্বার্থপর মনে করে। আর এটাই বলে অনেকে যে তোদেরকেও তো আমরা এমন করে মানুষ করছি, কিন্তু পারস না, আমাদের পিছনে তোদের সময় দেওয়ার মতো সময় থাকে না। কিন্তু কি করবে, যে এই জিনিসটা টানে, যে মানে এত বড় একটা বোঝা টানে, সে বুঝে। তো আমার মনে হয় আপনারা যা বলতে চাইছি অবশ্যই বুঝতে পারছেন, এ ব্যাপারে আর কিছু বলতে হবে।